হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছি? আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি চলে আসলাম। আসলে ভিডিও এবং সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলবেন। আমি আসলে অফিস থেকে এসে আপনাদের ক্লাস নেওয়ার জন্য প্ল্যান নিয়ে আসছি। তো এসে দেখলাম যে 1 ঘন্টা আছে ক্লাসে, তাই ভাবলাম যে একটু ঘুমায় একটু টায়ার্ড হয়ে গেছে, তো একটু ঘুমায় ক্লাস নেই। পরে আসলে ঘুমাইতে ঘুমাইতে ঘুম থেকে উঠতে উঠতে দেখি যে 8টা বেজে গেছে। পরে ফ্রেশ ট্রেশ হতে হতে 8:30 বেজে গেল। সরি ফর দ্যাট। যাই হোক, কোনো সমস্যা নাই। সবাই সব শুনতে পাচ্ছেন তো, সাউন্ড এন্ড ভিডিও। তারপর ক্লাস নিতে যাবো, এরকম সময় দেখি যে আবার ওয়াশরুমে যাওয়া প্রয়োজন। তো সব মিলিয়ে দেরি হয়ে গেল আর কি। বাইরে হয়, কোনো সমস্যা নাই। তো আপনারা সবাই আছেন না? আজকে আমি টাইম কমপ্লেক্সিটি পড়াবো। বেসিক্যালি মেইন ইম্পর্টেন্ট টপিক হলো টাইম কমপ্লেক্সিটি, যেটা আমি আজকে মেইনলি পড়াবো। সো টাইম কমপ্লেক্সিটি কি জিনিস, হ্যাঁ, সেটা আমরা একটু বুঝি এখন। তো সেটা বোঝার পরে আমরা বাকিগুলো বুঝবো। সো সরি ফর লেট। তো যাই হোক, তো আজকে একটু মজার ক্লাস, হ্যাঁ। এমন কিছু জিনিস বোঝাবো যেগুলো হলো যে আপনারা আগে হয়তো বা অনেকে জানতেন না। তো না জানলেও সমস্যা নেই। তো সেই ব্যাপারগুলোকে বোঝাবো, অনেক ক্লিয়ার করে বোঝাবো। ঠিক সেই জন্য আসা। গ্রাফ ট্রাফ সব পড়াবো। হ্যাঁ হ্যাঁ, সাকিব মুনতাহি গ্রাফ পড়ানো হয়নি এখনো। সো দেন আমি গ্রাফটাও পড়াবো। আর টেনশন নেওয়ার কিচ্ছু নাই। টেনশন নিবেনই না একবারে। যখন পড়ানো শুরু করবো তখন বুঝবেন কি পড়াচ্ছি, হ্যাঁ। তো প্রথমে চলে আসি আমাদের পড়ানোর ব্যাপারগুলো, হ্যাঁ। কমপ্লেক্সিটি কি? আচ্ছা আচ্ছা, সো টাইম কমপ্লেক্সিটি কি জিনিস, হ্যাঁ। টাইম কমপ্লেক্সিটি কি জিনিস সেটা একটু আমরা দেখবো, হ্যাঁ। ওকে, প্রথমে শুরু করতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু খাতা কলম নিয়ে বসেন, কারণ খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই জিনিসগুলো মিস করলে আর সামনে আপনাদের আসলে কষ্ট হয়ে যাবে। সো একটু একটু বুঝবো আমরা, হ্যাঁ, যে টাইম কমপ্লেক্সিটি জিনিসটা কি এবং কিভাবে আমরা করব, হ্যাঁ। সো একটু সবাই খেয়াল করি। আচ্ছা, প্রথমত টাইম কমপ্লেক্সিটি হলো একটা অ্যামাউন্ট অফ টাইম টেকেন বাই অ্যান অ্যালগরিদম টু রান। মানে একটা অ্যালগরিদমকে রান করার জন্য যে পরিমাণ টাইম লাগে আর কি, হ্যাঁ। তো যে পরিমাণ টাইম লাগে, তো আম, সেটাকে আমরা বিগ ও নোটেশন দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? বিগ ও নোটেশন, হ্যাঁ। বিগ ও নোটেশন, বিগ ও নোটেশন আরও আছে, সেগুলো আমরা পরে দেখব। তো এগুলোকে আমরা বলবো বিগ ও নোটেশন, যেটা দিয়ে আমরা একটা টাইম কমপ্লেক্সিটিকে প্রকাশ করে থাকি আর কি। ওকে, সো টাইম কমপ্লেক্সিটি প্রকাশ করার জন্য পরীক্ষা যদি আসে যে টাইম কমপ্লেক্সিটি কি, যদি আসে যে টাইম কমপ্লেক্সিটি কি, তবে আমরা ওর্স্ট কেস লিখব। ওর্স্ট কেস লিখব পরীক্ষায়, ওর্স্ট কেস। যদি
রিটেনে আসে মার্ক যদি বেশি থাকে তাহলে আমরা সব লিখবো, ওর্স্ট কেস, বেস্ট কেস, আর তাহলে কি অ্যাভারেজ কেস, সবগুলো কি লিখবো। হ্যাঁ, লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এখন যদি এমসিকিউতে আসে যে টাইম কমপ্লেক্সিটি কি, এমসিকিউতে যদি আসে তাহলে আমরা কোটা লিখবো, ওর্স্ট কেস লিখবো, ওর্স্ট কেস। হ্যাঁ, আচ্ছা, কেন ওর্স্ট কেস লিখবো সেটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, প্রশ্ন হলো ওর্স্ট কেস মানে হলো সবচেয়ে খারাপ অবস্থা, সবচেয়ে খারাপ অবস্থায় সে যেই অ্যালগোরিদমটা সবচেয়ে ভালো রান করতে পারে সেটাকে আমরা পরীক্ষার হলে লিখবো, মানে এমসিকিউতে দিব। কেন ওর্স্ট কেস, কেন খারাপ অবস্থা সেটা আগে বলি। ধরেন আমি বললাম যে চারিদিকে প্রশ্ন অনেক কঠিন হয়েছে পরীক্ষার হলে, ধরেন প্রশ্ন অনেক কঠিন হয়েছে, তো ওই কঠিন প্রশ্নের মধ্যে যে ভালো করতে পারে সেই কি সবচেয়ে খারাপ অবস্থায় ভালো করতে পারলো, তাই না? তাহলে সবচেয়ে খারাপ অবস্থায় যে ভালো করতে পারলো সেই ভালো পরীক্ষা দিল, তো সেটাকে আমরা বলবো ওর্স্ট কেস। হ্যাঁ, সেজন্য ওর্স্ট কেসটাকে করা হয়। তাহলে একটা মেশিন সবচেয়ে খারাপ হইতে পারে, তো একটা মেশিন যখন খারাপ হয়, ওই খারাপ মেশিনের মধ্যে যে অ্যালগোরিদমটা সবচেয়ে বেশি ভালো করে, সবচেয়ে বেশি ভালো কাজ করে, সেটাকে আমরা ধরে নিই ভালো, তাহলে সেটাকে হলো হোস্ট কেস আর কি। সো কথা আর বাড়াচ্ছি না। এখন যদি পিএসসির পরীক্ষা মাঝে মাঝে বলে দেয় যে এই অ্যালগোরিদমটির ওর্স্ট কেস, বেস্ট কেস, অ্যাভারেজ কেস এগুলো লিখুন, তো আপনারা কি করবেন, ওর্স্ট কেস, বেস্ট কেস, অ্যাভারেজ কেস এগুলোকে আমরা লিখে দিব। ওকে, সো সো দিস ইজ দ্য থিং। নাম্বার পরের কোশ্চেনে চলে যাই। হ্যাঁ, পরের কোশ্চেনে চলে যাই আর কি। তো পরের কোশ্চেন হলো যে আমি নাম্বার থিওরি মানে না এই অ্যালগোরিদমগুলো, এই টাইম কমপ্লেক্সিটি পড়াইতে পড়াইতে আমি সার্চিংটা পড়া ফেলবো। ওকে, তাহলে আপনাদের জন্য বুঝতে খুবই সুবিধা হবে। গেল এটা। তো আমরা যদি অ্যালগোরিদমের টাইম কমপ্লেক্সিটি আসে তবে আমরা হোস্ট কেস নিয়ে লেখা শুরু করব। ওকে, আচ্ছা, এখন সিম্পলি চিন্তা করি কি কি হতে পারে টাইম কমপ্লেক্সিটি। হ্যাঁ, সেটা নিয়ে আমরা একটু চিন্তা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো সবাই কমেন্ট করবেন না বুঝলে, আমি আছি। তো প্রথমে হলো কনস্ট্যান্ট টাইম। প্রথমে কি কনস্ট্যান্ট টাইম, কনস্ট্যান্ট টাইম, কনস্ট্যান্ট টাইম মানে কি? ধরেন আমি বলে দিলাম যে ইনপুট সাইজ বলে দিলাম, আমি খেয়াল করবেন, আমি বলে দিলাম যে ইনপুট সাইজ মানে কটা। ধরেন যে আমি বললাম যে এ সমান সমান 10, 10টা ইনপুট, 10টা কি ইনপুট, তাতে আমি বলে দিছি যে কয়টা ইনপুট নিয়ে কাজ করবে, 10টা ইনপুট। আমি বললাম যে 1000 ইনপুট নিয়ে কাজ করো, 10,000 ইনপুট নিয়ে কাজ করো। সো এইরকম টাইপের যখন আসবে তখন সেটাকে আমি বলবো কনস্ট্যান্ট টাইম, মানে এটা হলো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত চলবে। কয়টা টাইম পর্যন্ত? ওই যে 10টাকে নিয়ে কাজ করানোর জন্য, 10টাকে নিয়ে কাজ করার জন্য যতটুকু টাইম লাগবে ততটুকুর মধ্যে চলবে, 1000টা নিয়ে কাজ করার জন্য যতটুকু টাইম চলবে ততটুকুর মধ্যে টাইম চলবে। ঠিক আছে, সো এই যে ফ্যাক্টরটা এটাকে বলবো আমরা কনস্ট্যান্ট টাইম। এটাকে আমরা কি বলবো, কনস্ট্যান্ট টাইম। সো যখন কনস্ট্যান্ট টাইম আসবে তখন তার কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি 1, তখন আমরা ধরবো বিগ ও অফ 1, তখন তার কমপ্লেক্সিটি কত, বিগ ও অফ 1। সো আমরা এরকম একটা টাইম কমপ্লেক্সিটি উদাহরণ এখনই দিতে পারি আর কি। হ্যাঁ, সো কেমন দিতে পারি, যে বিগ অফ 1 মানে কি, এটা টাইম আসলে 1, মানে এটা 1-এর বেশি লাগবে না, মানে মানে একটা কনস্ট্যান্ট টাইম, একটা কনস্ট্যান্ট টাইম, ইউনিট অফ টাইম কনস্ট্যান্ট যেটাকে বলা চলে আর কি। হ্যাঁ, সো এখনো হয়তো সবাই বুঝেন নাই, তো আমি এখনই একটা কোড লিখবো, তাহলে আপনারা ইজিলি ব্যাপারটা বুঝে যাবেন। তো ধরেন যে এটার উদাহরণ কি হতে পারে, যেমন ফিক্সড সাইজ, যদি ফিক্সড সাইজ হয়, ফিক্সড সাইজ, ধরেন যে স্টেক আছে, হ্যাঁ, স্টেকে ধরেন 5টা ভ্যালু আছে, তো পপ করলে কি একবার পপ করবে, তো বিগ অফ 1। আবার ধরেন এটাকে পপ করলে একবার, তো এটাও বিগ অফ 1। তো 10টা ভ্যালু আছে, 10টা ভ্যালু নিয়ে আমি পপ করলাম, তাহলে এটাকে আমরা বলবো কি ফিক্সড সাইজ, এরকম। হ্যাঁ, ফিক্সড সাইজ বলবো। তো একটা কোড লিখি, ফিক্সড সাইজের কোড লিখি। ধরেন যে আমি বললাম যে ইন্টিজার এক্স ডিফাইন করলাম, তাহলে এক্স সমান ধরেন ইনপুট ভ্যালু, ইনপুট ভ্যালু, তারপর লিখলাম কি যে ইফ এক্স গ্রেটার দেন 10, তাহলে কি প্রিন্ট প্রিন্ট নাম্বার, এলস। হ্যাঁ,
ইলস, সেটাই পড়াচ্ছি, কোড দেখে যে আপনার সমস্যা হয় সেটাই পড়াচ্ছি। ইলস নট নাম্বার, ধরেন এরকম একটা প্রবলেম আছে পরীক্ষায়, হ্যাঁ এরকম একটা প্রবলেম আছে, তাইলে এটার ইনপুট সাইজ কত, ইনপুট সাইজ কত, দেখেন এটার ইনপুটটা কি, হ্যাঁ সেটা আমরা এখন বুঝবো। ক্লিয়ার যে এটা ফিক্স সাইজ কিনা, এটা বিগ অফ কত, এটার ইনপুটটা বের করব। তাহলে দেখেন ইন্টিজার এক্স কম্পাইলারের এই জিনিসটাকে অ্যাসাইন করার জন্য 1 ইউনিট টাইম লাগবে। কত ইউনিট টাইম লাগবে? 1 ইউনিট টাইম লাগবে। হ্যাঁ আমি একটু ছোট করি স্ক্রিনটাকে। আচ্ছা 1 ইউনিট টাইম লাগবে। তারপরে কি লাগবে, যে ইনপুট ভ্যালু এটার জন্য কত লাগবে, এই যে এতটুকু ইনপুট নেওয়ার জন্য, ইনপুট এর জন্য 1 ইউনিট। হ্যাঁ আর ইনপুটটাকে এক্স এর ভ্যালুতে আবার অ্যাসাইন করবে, আরেকটা প্রসেস। তাহলে অ্যাসাইন এর জন্য আরো 1 ইউনিট। টোটাল কত ইউনিট টাইম লাগছে? 2 ইউনিট টাইম লাগবে। হ্যাঁ 2 ইউনিট টাইম লাগবে। তারপরে যে কন্ডিশন কি 1 ইউনিটে চেক করবে, কন্ডিশন 1 ইউনিটে চেক করলো। ওকে কন্ডিশনটা 1 ইউনিটে চেক করলো। আচ্ছা তারপরে যদি নট অ্যালাউ হয়, যদি এটা কাজ করবে, আমরা সবটাকে ধরে নিব 1 ইউনিট। তারপরে এলস নট প্রিন্টএফ, এটার জন্য কতটুকু কাজ লাগবে? 1 ইউনিট। যদিও এই দুইটার মধ্যে একটা কাজ করবে, দুইটার মধ্যে ইফ কাজ করবে নতুবা এলস কাজ করবে, কিন্তু আমাদেরকে কি ধরতে হবে? সো এই দুইটার মধ্যে আমাকে কোনটাকে ধরে নিতে হবে। হ্যাঁ সো দেখেন এখানে ইফ যদি সাকসেস হয় তাহলে 2 ইউনিট কাজ করবে, যদি ইফ সাকসেস না হয় তাহলে কাজ করবে ইলস যদি কাজ করে তাহলে কত ইউনিট কাজ করবে? 1 ইউনিট। তাহলে ম্যাক্সিমাম কোনটা? ওর্স্ট কেসের জন্য 2 ইউনিটটা ম্যাক্সিমাম। ধরেন খারাপ অবস্থায় 2 ইউনিট কাজ করতে পারে। খারাপ অবস্থা কত? 2 ইউনিট কাজ করতে পারে। সো এই দুইটার মধ্যে আমরা ম্যাক্সিমামটা ধরবো। ম্যাক্সিমাম একটা পেলাম 2 ইউনিট আর একটা পেলাম 1 ইউনিট। তাহলে ইফ এলস কন্ডিশনের জন্য ম্যাক্সিমামটা কত পাইলাম আমি? 2 ইজ দ্য অ্যান্সার। সো টোটাল কত টাইম লাগলো আমার এই কোডটার জন্য? প্রথমে হলো 1 ইউনিট প্লাস পরেরটা হলো 2 ইউনিট যেটা ইনপুটের জন্য, তারপরে ইফ এলস কন্ডিশনের জন্য ম্যাক্সিমাম কত পেলাম? 2 ইউনিট পেলাম। টোটাল কত ইউনিট টাইম পেলাম? 5 ইউনিট। তাহলে 5 ইউনিট কি একটা নাম্বার? যদি এরকম নাম্বার চলে আসে 5, 4, 10 নাম্বার চলে আসে তাহলে সেটাকে আমরা ধরবো বিগ অফ 1। তাহলে কোডটার কমপ্লেক্সিটি কত? বিগ অফ 1। বিকজ অফ 5 ইউনিট ইজ এ নাম্বার, কনস্ট্যান্ট নাম্বার, সেজন্য আমরা পেলাম বিগ অফ 1। তো তাহলে আমরা কত পেলাম? বিগ অফ 1 পেলাম। হ্যাঁ সো এখন সবার কাছে আমার প্রশ্ন যে বুঝছেন কিনা, যে বিগ অফ 1টা একটা পিচেস অফ কোডের জন্য বুঝছেন কিনা একটু বলেন আমাকে, যে কিভাবে আমরা বাইর করলাম বিগ অফ 1টা। খেয়াল করি, আবার বলতেছি। ইনপুট এক্স এর জন্য আমরা 1 ইউনিট টাইম নিলাম, ইন্টিজার এক্স এর জন্য 1 ইউনিট টাইম নিলাম, বিকজ অফ এটা ভেরিয়েবলটা অ্যাসাইন করেছে। ইনপুট এক্স, একটা ইনপুট ভ্যালুর জন্য 1 ইউনিট, এবং এটাকে যে আবার এক্স এর মধ্যে রাখছি, এটাকে যে আমরা এই যে এক্স এর মধ্যে রাখছি, এটা যে এক্স এর মধ্যে যে রাখছি সেটার জন্য আমাদের আরো 1 ইউনিট টাইম লাগছে। তো টোটাল টাইম লাগছে কত? 2 ইউনিট। তারপরে ইফ কন্ডিশনের জন্য আমার লাগছে 1 ইউনিট প্লাস প্রিন্টের জন্য লাগছে 1 ইউনিট, 2 ইউনিট। তাহলে টোটাল 2 ইউনিট টাইম। কিন্তু ইলসের জন্য তার চেক করবে না। ইফ যদি না হয় তাহলে তো অটোমেটিক ইলসে চলে যাবে। সেক্ষেত্রে আমার লাগছে আরো 1 ইউনিট টাইম। সো ইলসের জন্য 1 ইউনিট। হ্যাঁ ইফ ইলসের মধ্যে দুইটা কি কাজ করবে? দুইটা কাজ করবে না, কাজ করবে একটা। প্রতিবার একটা কাজ করবে, হয় ইফ নয় ইলস কাজ করবে। তো তখন আমাকে কি ধরতে হবে? ম্যাক্সিমাম যেটার মধ্যে লাগতেছে ওর্স্ট কেস, মানে ম্যাক্সিমাম যে ইউনিটটা টাইম লাগছে ওইটাকে ধরতে হবে। তাহলে এখানে এই তিনটার মধ্যে ম্যাক্সিমাম কি 2 আছে আর এখানে আছে 1। সো ম্যাক্সিমাম কত পেলাম? 2 পেলাম। তো টোটাল কত টাইম লাগছে? 1, এই যে 1, তারপরে 2, এই যে 2, আর এখান থেকে পেলাম 2। টোটাল 5 ইউনিট টাইম। যেহেতু 5 ইউনিট একটা নাম্বার, সো নাম্বার ইজ কি? কনস্ট্যান্ট।
নাম্বার কি কনস্ট্যান্ট, তাহলে এটা আমরা পাবো বিগ অফ 1। কনস্ট্যান্ট মানে কি বিগ অফ 1। এখন আমাকে সবাই বলেন তো এই বিগ অফ 1 বা কনস্ট্যান্ট টাইম কমপ্লেক্সিটি সবাই বুঝছেন কিনা? বুঝলে আমি সামনের দিকে যাব আর কি। হ্যাঁ, বুঝলে সামনের দিকে যাব। মাকসুদুর রহমান, না মুখলেসুর রহমান, বিগ অফ এন হোয়াট? আরে ভাই এখন তো আসি নাই, আগে 1টা শেষ করি তারপর এনে যাব। আচ্ছা, সো এই বিগ অফ 1টা কি বুঝছেন কেমনে একটা টাইম কমপ্লেক্সিটি হলো বিগ অফ 1 এর? সো আমি আরেকটা প্রবলেম দেখাই এরকম বিগ অফ 1 কি করে হয়। হ্যাঁ, আরেকটা প্রবলেম দেখাই, আমি এটাকে মুছে দিচ্ছি, সবাই একটু বলেন যে বুঝছেন কিনা। ধরেন হ্যাঁ, পরীক্ষার খাতা এরকম আছে যে, হ্যাঁ পরীক্ষার খাতা এরকম আছে, আমি আবার আবার বুঝাই বিগ অফ 1টা, যে মেইন ইন্টিজার এ বি, এ সমান সমান বি প্লাস সি, প্রিন্ট এফ এ if a greater than b, print c, else c সমান সমান 10, a সমান সমান b plus c, print a, এরকম একটা আছে। তাইলে কি হবে, তাইলে প্রবলেমটা কি হবে খেয়াল করি। তাহলে এটার জন্য আমার অ্যাসাইন এ বি, দুইটাকে অ্যাসাইন করতেছি, একবার এ পরের বার বি, তাহলে দুইটার জন্য দুইটা ইউনিট টাইম লাগতেছে, কারণ কম্পাইলে একসাথে দুইটাকে অ্যাসাইন করতে পারবে না। হ্যাঁ, প্রথমে এ কে করবে পরে বি কে করবে, তাহলে 2 ইউনিট টাইম। তারপরে এখানে কি করবে, প্রথমে বি প্লাস সি যোগ করবে, তাহলে 1 ইউনিট যোগ, 1 ইউনিট যোগ, প্লাস এই দুইটাকে আবার কি এখানে রাখবে, তার মানে আবার 1 ইউনিট। হ্যাঁ, তারপর প্রিন্ট করবে, সেটাও 1 ইউনিট টাইম। তারপর চেক করবে 1 ইউনিট, আর প্রিন্ট করবে 1 ইউনিট। সো ইফের জন্য কত পাইলাম, ইফের জন্য 2 ইউনিট। আচ্ছা, এখানে ইলসের জন্য ফর অ্যাসাইনের জন্য 1, এটা হলো বি প্লাস সি, তাহলে যোগের 1 যোগের জন্য আবার আবার অ্যাসাইনের জন্য আরও 1। হ্যাঁ, আচ্ছা, আর প্রিন্টের জন্য আরও 1। সো ইলসের জন্য পাইলাম কত, 1 2 3 4 4। সো শেষ, আর কিছু নাই। তাহলে ম্যাক্সিমাম ইফ এলস কত পাইলাম, ম্যাক্স 2 4, তাহলে ম্যাক্সিমাম কত পাইলাম 4। সো টোটাল আমার কত হইলো দেখেন তো, টোটাল 2 পাইলাম এখানে, যোগ এখানে পাইলাম হলো 1 1 2, যোগ এখানে পাইলাম 1, আর এই পর্যন্তর জন্য আমি পাইলাম কত, ম্যাক্সিমাম 4। তাহলে কত হলো 4 5 4 9 9। সো 9 একটা কি কনস্ট্যান্ট, 9 যদি কনস্ট্যান্ট হয় এটা পাবো বিগ অফ 1। ঠিক আছে, আচ্ছা বিগ অফ 1 পাইলাম। ওকে, সি ডিক্লেয়ার হলো না, তাহলে সিও ডিক্লেয়ার করে দিই। সি যদি ডিক্লেয়ার করি তাহলে কত হবে আমার, এটা হয়ে যাবে 3, তখন এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে কত 10, 10ও কি কনস্ট্যান্ট, সো বিগ অফ 1। বুঝা গেছে? আচ্ছা, 1 ইউনিট হলেই কি 1 হবে? 1 ইউনিট হলে 1 হবে না তো, যদি টোটালটা একটা নাম্বার আসে, নাম্বার আসে এখানে এন ম্যান হাবি চাবি না এসে যদি একটা নাম্বার আসে, তাইলে এটা কনস্ট্যান্ট বিগ অফ 1 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা পরের প্রশ্নটা দেখলে একদমই ক্লিয়ার হয়ে যাব কি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ক্লিয়ার ক্যানভাস। এখন এখানে চলে আসি। এখন বললো যে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি মানে কি। হ্যাঁ, লিনিয়ার টাইম। সো হোয়াট ইজ দ্য লিনিয়ার টাইম? হ্যাঁ, শারমিন শম্পা, আপনি এত অস্থির আছেন কেন আপু? ডাটা স্ট্রাকচারের বেয়াস অ্যালগোরিদম, নেটিভ সাইকেল, ডিটেক্ট ওয়েট গ্রাফ সব কিছু আমি অ্যালগোরিদমের ক্লাসে পড়াবো। হ্যাঁ, মানে অ্যালগোরিদমেরও আপনার 3টা ক্লাস হবে। সো টাইম কমপ্লেক্সিটি শেষ হওয়ার পরে যখন আমি অ্যালগোরিদম পড়াবো তখন ডিএফএস বিএফএস, তারপরে ওয়েটেড গ্রাফ, সাইকেল গ্রাফ, হাবি চাবি যা আছে সব পড়াবো। হ্যাঁ, ডাইনামিক অ্যালগোরিদম, গ্রেডি অ্যালগোরিদম, তারপর কি ডিভাইড অ্যান্ড কনকার যা আছে সব পড়াবো, তখন ক্লিয়ার হবে। হ্যাঁ, প্লিজ অস্থির হবেন না, আমি আপনাদের পড়ানোর জন্য যা দরকার সবই পড়াবো, যতটুকু আছে সবই পড়াবো। হ্যাঁ, সো আমি হলো যে আপনাদের থেকে খুবই কম টাকা নিছি, কিন্তু টাকা তো হালাল করতে হবে, তাই না? ওই হালাল করার জন্য আপনার যতটুকু লাগে আমি তার থেকে বেশি পড়াবো। হ্যাঁ, ওকে ফাইন। সো লিনিয়ার সার্চ কি, উদাহরণ লিনিয়ার টাইম মানে টাইমটা যদি এরকম চলে যে 1 2 3 4 এভাবে করতে করতে যদি এন পর্যন্ত চলে, তাইলে এই জিনিসটা হলো লিনিয়ার টাইম। তাহলে এটা হলো কি, এটা লিনিয়ার টাইম।
লিনিয়ার টাইম। এক্সাম্পল কি, যেমন ধরেন পরীক্ষায় আসবে, হ্যাঁ, এগুলার এক্সাম্পল, যেমন এর ক্ষেত্রে এক্সাম্পল আমরা ধরবো লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চ, লিনিয়ার সার্চ। তারপর কি আছে, ট্রাভার্সিং, ট্রাভার্সিং, ট্রাভার্সিং কেন, সে প্রতিটা ভ্যালু সার্চ করে, সে প্রতিটা ভ্যালু সার্চ করে। আচ্ছা, ইবা মাহমুদ বলছে টাইম কমপ্লেক্সিটি বিগ অফ 1 ছাড়া অন্য কিছু হয় না, যদি কনস্ট্যান্ট হয় তাহলে বিগ অফ 1 হবে, তাহলে কনস্ট্যান্ট যদি না হয় তাহলে কি হবে সেটা আমি এখন পড়াচ্ছি, হ্যাঁ, যদি কনস্ট্যান্ট না হয় তাহলে কি হবে সেটা এখন পড়াচ্ছি। তারপরে ফাইন্ড ম্যাক্সিমাম, দেখুন ফাইন্ড ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম, এগুলাকে কি সব ভ্যালুকে স্ক্যান করতে হবে, সব ভ্যালুকে স্ক্যান করতে হয়, তাই না, স্ক্যান করতে হয় না। ট্রাভার্সিং খুঁজতে গেলে কি সবকে খোঁজা লাগে, ম্যাক্সিমাম যদি আমরা খুঁজতে যাই তাহলে একটা এর মধ্যে যত ভ্যালু আছে সব ভ্যালুকে খুঁজতে হবে, তাহলে সব ভ্যালুকে স্ক্যান করতে হয়, তাই এটি এন, কেন এন না, ধরেন এন সংখ্যক ভ্যালু আছে, তাহলে এন সংখ্যক সব ভ্যালুকে আমরা খুঁজবো না ম্যাক্সিমাম খোঁজার জন্য, সেজন্য এটাকে বলা হবে, এটাকে কি বলা হয়, যে লিনিয়ার টাইম, এটাকে লিনিয়ার টাইম বলা হয়। তাহলে কিভাবে লিনিয়ার টাইমটা আসলো সেটাকে আমি একটু বের করব, বের করার পরে সবাই প্রশ্ন করবেন যে বুঝছেন কিনা, হ্যাঁ, লিনিয়ার টাইম। সো আমি 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 একটু ব্যাপারটা মুছে দিচ্ছি, মুছে আমরা চলে আসি একটা এক্সাম্পলে, হ্যাঁ, আচ্ছা এক্সাম্পলে চলে আসি, এটা হলো লিনিয়ার টাইম। আচ্ছা, সো লিনিয়ার টাইমের এক্সাম্পল এখন আমি আপনাদেরকে দিব। ধরেন আমার কাছে একটা ভ্যালু অ্যারে লিস্ট আছে, আমার কাছে একটা কি অ্যারে ভ্যালু আছে, হ্যাঁ, অ্যারে ভ্যালুটা কিরকম, যে এরকম যে 63, 24, 27, 29, 30, 65, 69, 70, হ্যাঁ। আচ্ছা, তো আমরা খুঁজবো কাকে, খুঁজবো 65কে, কি করে, এক এক করে। তাহলে কোডিংটা এরকম হবে না যে ফর i সমান সমান 0, i লেস দেন অর ইকুয়ালস টু n, i প্লাস প্লাস, i প্লাস প্লাস, হ্যাঁ। আচ্ছা, আমি তো কালকে এরকম পড়াইছিলাম, তাই না, তাহলে আমরা কি করবো, ইফ ধরেন এটা হলো এ, এটা হলো কি এ নামের একটা অ্যারে, যদি খুঁজি ইফ এ i ইকুয়াল 65 প্রিন্ট ফাউন্ড, যদি এ এর মধ্যে এটা পাই তাহলে আমরা 65টাকে ফাউন্ড বলে দিব। তাইলে ইয়েস ফয়সাল আহমেদ, ফাইন্ড মিনিমামটা তাহলে লিনিয়ার, ও ভেরি গুড ভাই, ফাইন্ড মিনিমামটা মিনিমাম। আচ্ছা, এখন আমি কিভাবে খুঁজবো জিনিসটা দেখেন, 63 0, এ 0 মানে কত, 63, 63 কি 65 সমান না, তারপরে একটা খুঁজলাম, তারপরে কি 2 নম্বরে যাব, যে 2-এ যাব, কি করলো যে 24 কি 65 সমান না, তারপর 47-এ যাব, 29-এ যাব, 30-এ যাব, যখন 65 খুঁজে পাবো তখন মিলে যাবে, ঠিক না, ব্যাপারটা এরকম না। আচ্ছা, যখন 65 পাবো তখন জিনিসটা মিলে যাবে। তাহলে আমরা কি বুঝলাম, যে যখনই 65 পাবো তখন, তাহলে আমরা এভাবে খুঁজতেছি না, প্রথম ভ্যালুটা, তারপর 2 নম্বর ভ্যালুটা, তারপর 3 নম্বর ভ্যালুটা, তারপর করতে 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 এনতম ভ্যালুটাকে আমরা খুঁজতেছি। কিন্তু কতবার খুঁজবো সেটা দিয়ে ভাগ করতে হবে না, কেন ভাগ করতে হবে, কারণ আমরা 3 নম্বর ভ্যালুটা যখন খুঁজবো তখন কিন্তু আসলে 3বার খুঁজতেছি না, তখন কিন্তু একবারই খুঁজতেছি, কিন্তু টোটাল কতবার খুঁজতেছি, n সংখ্যক ভ্যালুকে, তাই না, এখানে যে n সংখ্যক ভ্যালু আছে সেই n সংখ্যক ভ্যালুকে, এখানে টোটাল কত সংখ্যক ভ্যালু আছে, ধরি এখানে n সংখ্যক ভ্যালু আছে, n সংখ্যক ভ্যালু আছে, তাহলে আমি কি করলাম, এরকম প্রতিটা ভ্যালু যদি একটার পর 2, 1, 2, 3, 4, 5, 6 এভাবে ডট 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 n পর্যন্ত খুঁজি, তাহলে ছোটবেলায় একটা অঙ্ক করছি না, 1 + 2 + 3 + ডট 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 n টাইমস পর্যন্ত আমি খুঁজতেছি, ঠিক আছে, কিন্তু কতগুলো ভ্যালুকে খুঁজতেছি, সেটা হলো n সংখ্যক ভ্যালুকে খুঁজতেছি, তাহলে n দিয়ে ভাগ করে দিলাম। এটা আবার কি সার্চ, এটা হলো লিনিয়ার সার্চ, এটা হলো কি আমার লিনিয়ার সার্চকে খুঁজতেছি, হ্যাঁ।
তো এরকম n পর্যন্ত করলাম, তাহলে এই যে এখানে এটার মধ্যে একটা ইকুয়েশন পাই না আমি ভাই? ইকুয়েশনটা কি? n ইন্টু n প্লাস ওয়ান বাই টু, নিচে কত আছে n, তাহলে এটা হিসাব করলে কি হয় n ইন্টু n প্লাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই n, তাহলে কি পাই n ইন্টু n প্লাস ওয়ান বাই টু আইস n, মানে n স্কোয়ার প্লাস n বাই নিচে 2n, নিচে 2n দিয়ে দিলাম, তাহলে এখানে আমি পাবো কত হাফ n প্লাস হাফ, তাহলে এটাকে আমি এখানে নিয়ে আসি, তাইলে হাফটা কি কনস্ট্যান্ট, হাফটা কি কনস্ট্যান্ট, তো হাফটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কি পাবো বিগ অফ n প্লাস হাফ, তাহলে কনস্ট্যান্ট গুলো সব বাদ, তাহলে আমরা পাবো বিগ অফ n, কারণ কনস্ট্যান্ট গুলোকে আমরা ধরবো না, তাহলে আমরা পেয়ে যাব বিগ অফ n, এটা টাইম কমপ্লেক্সিটি। হ্যাঁ, সো আমি আরেকটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন, আরেকটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? সো সেই উদাহরণটাই আমি এখন দিব এবং সেটাই আমি এখন আপনাদেরকে পড়াবো। ওকে, সো সবাই একটু বলেন তো এটা বুঝছেন কিনা, তাহলে আমি কেটে দিয়ে লিনিয়ার টাইমের আরো কিছু উদাহরণ দিব। হ্যাঁ, লিনিয়ার টাইমের আরো কিছু উদাহরণ দিব। এ পর্যন্ত বুঝছেন কিনা বলেন সবাই? সবাই কি এ পর্যন্ত বুঝলেন? সাদিয়া সাবনাজ, কনস্ট্যান্টটা ধরবো কেন ভাইয়া? কনস্ট্যান্ট তো আমি ধরি নাই, কনস্ট্যান্ট তো বাদ দিয়ে দিলাম। হিসাব করার সময় কনস্ট্যান্ট আসছে, সেটাকে আমরা বাদ দিয়ে দিব। হ্যাঁ, সেটাকে আমরা ক্যালকুলেশন করে দেখাবো ভাই। হ্যাঁ, অবশ্যই এমওবি রচনামূলক রিটেনে আসলে অবশ্যই আপনাকে অবশ্যই কি করতে হবে, হিসাবটা বের করতে হবে। ওকে, আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে এন এন কেন ধরলাম? আরে ভাই আপনি এটা সহজ জিনিসটা বুঝতেছেন না। না, আচ্ছা ঠিক আছে, ধরেন আপনার এন সংখ্যক সংখ্যা আছে। হ্যাঁ, তাইলে যতগুলোকে আমি যোগফল পাইলাম সেই যোগফলটা দিয়ে যে এন দিয়ে বাদ দিয়ে দেই, কারণ দেখেন আমি যখন 3 নম্বর ভ্যালুটা খুঁজছি তখন কিন্তু 2 এর পরে খুঁজতেছি, টাইম লাগছে কিন্তু 1 ইউনিট, নট ফর 3 ইউনিটস। সো সেটা হিসাবের জন্য সেটা 1 2 3 4 এভাবে করে করে গেলে আমরা একটা যোগফল পাই 1 প্লাস 2 প্লাস 3 ডট 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 এন, কিন্তু অ্যাকচুয়ালি তো সে 3 নম্বর ভ্যালুটা 3বার খুঁজতেছে না, সে তো একবারই খুঁজতেছে। সেজন্য যতগুলো সংখ্যা সেটা দিয়ে ভাগ দিয়ে দিলে ওই যে বেশিবার যে জিনিসটা উপরে আসছিল সেটা মিনিমাইজ হয়ে গেল আর কি। হ্যাঁ, সেটা বাদ হয়ে গেল। তো বাদ হয়ে গেলে এক্স্যাক্টলি আমরা হলো এই জিনিসটা পাই। হ্যাঁ, এই যে এই ইকুয়েশনটা পাই, যেটা হলো খুঁজতে গেলে কতটুকু টাইম লাগবে। সো এই ইকুয়েশনটাকে আমরা ক্যালকুলেশন করে বিগ অফ এন এ নিয়ে আসলাম। তো সেটা আমি আরো ক্লিয়ারলি বুঝাচ্ছি। আরেকটা বাস্তব উদাহরণ দেখি। হ্যাঁ, লিনিয়ার টাইমের আমরা একটা বাস্তব উদাহরণ দেখবো। আচ্ছা, বাস্তব উদাহরণ। হ্যাঁ, আমরা বাস্তব উদাহরণ দেখলেই সবাই ক্লিয়ার হয়ে যাবে এখনই। হ্যাঁ, বাস্তব উদাহরণ, বাস্তব উদাহরণ। আচ্ছা, তাহলে বাস্তব উদাহরণ 1 বুঝি। ফর লুপ i সমান সমান 1, i লেস দেন অর ইকুয়াল টু n, i প্লাস প্লাস। তারপর দিলাম প্রিন্ট i। আচ্ছা, এখন এটা কতবার ঘুরবে সেটা আমরা খেয়াল করবো। হ্যাঁ, সবাই খেয়াল করি প্লিজ প্লিজ, খুবই ইম্পর্টেন্ট। তাহলে ফর লুপে যদি এরকম হয় যে i1, i লেস দেন n, i প্লাস প্লাস, তাহলে লুপটা 1 থেকে n পর্যন্ত ঘুরবে না? তাহলে লুপটা ঘুরবে 1 থেকে n পর্যন্ত, মানে n। এবং আরো একবার কি চেক করে মিথ্যা হয়ে বের হবে না, এবং একবার মিথ্যা চেক করে বের হয়ে যাবে, মানে টোটাল টাইম লাগবে n প্লাস 1। কেন n প্লাস 1 লাগছে সবাই বুঝছি?
কেন n+1 লাগছে? এই দেখেন, খেয়াল করেন, এই লুপটা ঘুরবে তো n পর্যন্ত, লুপ ঘুরবে n পর্যন্ত, এবং একবার কি মিথ্যা হবে না? লাস্ট একবার মিথ্যা হয়ে বের হয়ে যাবে। মানে কি, লাস্টের একবার চেক করে দেখবো যে n+1 মানে n এর থেকে বেশি হয়ে গেছে গা, তখন কি লুপ থেকে বের হয়ে যাবে। বুঝছে না সবাই? তাহলে কত লাগবে টোটাল টাইম? এটার জন্য টোটাল টাইম লাগবে n+1। ওকে, এখন এই যে প্রিন্ট, এখানে ঢুকবে তো n বার, এখানে ঢুকবে কতবার? এখানে ঢুকবে n বার, অনলি n বার ঢুকবে, তাই না? এটা তো n+1 ঢুকছে, তাহলে এখানে কি সত্য যতবার হয় ততবারই তো ঢুকবে। তার মানে কতবার ঢুকবে? n বার। তাহলে টোটাল টাইমটা কি পাইলাম? উপরে পাইলাম কত টোটাল? এখানে পাইলাম n+1 প্লাস এখানে পেলাম n, তার মানে কত? 2n+1। তাহলে কনস্ট্যান্ট গুলা বাদ দিলে কি থাকে? বিগ অফ n থাকবে, ঠিক আছে? সবাই বুঝছি কিনা একটু বলি তো ভাই, সবাই একটু বলেন তো বুঝছেন কিনা, এভরিবডি প্লিজ। এভরিবডি, সবার থেকে উত্তর চাচ্ছি। ইয়েস, মামুন এম অবি, ভেরি গুড। লুপের জন্য n এবং মিথ্যার জন্য n+1, তার মানে n+1। টোটাল পাইলাম n+1 প্লাস n। তাহলে আমরা এখানে কি করব? আমরা তো জানি যে এই কনস্ট্যান্টগুলো আমাদের লাগে না, কনস্ট্যান্টগুলো বাদ, তাহলে কি বিগ অফ n ইজ দ্য অ্যান্সার। ওকে, আচ্ছা। সো সবার কাছে আমার এখন নেক্সট কোশ্চেন, সবাই বলেন তো এটা কিভাবে কত হবে? i = 0, i n, i++, এখানে ধরেন একটা স্টেটমেন্ট আছে, তাহলে এটা কত হবে? এটার অ্যান্সারটা কি হবে? সবার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য অ্যান্সার অফ দ্য ফলোইং কোশ্চেন। আচ্ছা, এই যে জ্যোতিকা হ্যাপি, তুমি কিন্তু আগের ব্যাচে সব ক্লাস করছো, এখনো আবার করতেছো। এবার যদি চাকরি পরীক্ষায় যদি নাম না দেখি তাহলে কিন্তু খবর আছে, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, তো আমরা কি বুঝতে পারলাম জিনিসটা যে কিভাবে হচ্ছে? বাস্তব উদাহরণ। সেটার অ্যান্সারটা কত হবে? আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, সবাই অ্যান্সার লিখে দিয়েছেন। আচ্ছা, এইবার দেখেন, এটা 0 থেকে n-8 পর্যন্ত ঘুরবে, তাই না? n এর 8 পর্যন্ত ঘুরবে, ঠিক আছে? তাহলে 0 থেকে n এর 8 পর্যন্ত আসলে কি n না? n তো অবশ্যই না। 0 থেকে n এর 8 পর্যন্ত মানে কি? n। 0 থেকে n এর 8 পর্যন্ত হলো কত? n। কেন n? বিকজ সে কি করবে? 0 থেকে n এর 8 পর্যন্ত যাবে n। হ্যাঁ, আচ্ছা, গেল 0 থেকে n-1, 0 থেকে n-1 আসলে কি? n, তাই না? কারণ 0 তো একটা বেশি, তাহলে একটা বেশি, এটা যদি একটা বেশি যদি এটা যোগ করে দেই, কাটাকাটি যায় n হয়ে যায় n। আর একবার হলো কি মিথ্যা হবে, তাহলে এটা কত পেলাম? n+1। আর স্টেটমেন্ট কতবার ঢুকবে? ওই যে n বার ঢুকবে, যেহেতু এটা n বার হয়েছে তো স্টেটমেন্টে n বার যাবে। টোটাল কত পেলাম? n+1+1 মানে বিগ অফ n, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা ক্যানভাসটাকে মুছে দিই। এবার মজার জিনিস দেখি আরেকটা। হ্যাঁ, তাহলে এটা কি হবে? ফর i = 1, i n, i = i+2। আচ্ছা, তাহলে স্টেটমেন্ট। এখন দেখেন, এখানে যতগুলো n এর সংখ্যা আছে, হ্যাঁ, যতগুলো আমি সমান দিই, হ্যাঁ, সমান দিয়ে দিই,
এটা কি 1 থেকে n পর্যন্ত যাবে, তাই না? সবাই বুঝতেছি না? হ্যাঁ, সবাই একটু খেয়াল করি তাইলে। হ্যাঁ, কান্তা, সঞ্জিতা কান্তা, ভেরি গুড আপু, ঠিক আছে আপনারটা। হ্যাঁ, অনন্যা ইসলাম, খেয়াল করি তাহলে। এই যে 1 থেকে n পর্যন্ত যাচ্ছে, n পর্যন্ত যাবে, কিন্তু এখানে একটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা কি? ফ্যাক্টরটা বলে দিছে যে ভাই আই এর মান যা হবে সেটা 2 করে বাড়াও। তাহলে তার মানে যদি এখানে ভ্যালু এরকম থাকে যে 1 থেকে 100 পর্যন্ত থাকে, তাহলে জিনিসটা কি করে যাবে? এখানে 1, 3, তারপরে কত হবে? 6, 9, এভাবে কি অর্ধেক যাবে না? পুরো অর্ধেক হয়ে যাবে না? অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। কেন অর্ধেক হবে? বিকজ অফ এই যে বেচারার জন্য পুরা টোটাল ভ্যালুটা অর্ধেক অর্ধেক করে যাবে। তার মানে এখানে আমরা আসলে কত পাবো? n/2 প্লাস একবার হলো মিথ্যার জন্য একবার বেশি ঘুরবে, তাহলে n/2 প্লাস 1। তাহলে কত পাইলাম? হ্যাঁ, মিসবা উল হাসান ভাইয়া, ঠিক আছে, আপনি ঠিক বলছেন। সো দ্যাট ইজ দ্য মেইন থিং, যে n+2 হলো প্লাস 1, এক্সট্রা ঘুরার জন্য 1 হবে। তাহলে এই স্টেটমেন্ট কতবার যাবে? সেও তো n/2 যাবে, তাই না? n/2 যাবে। তাহলে টোটাল কত হলো? n/2 প্লাস 1 প্লাস n/2। যদি 2 নেই লসাগু, তাহলে n+2 প্লাস n মানে 2n প্লাস 2/2। তাহলে 2 কমন নিলে n+1/2 মানে n+1 মানে বিগ অফ n, মানে বিগ অফ n। সো বাস্তব উদাহরণটা আমরা বুঝছি। এটা হলো আমাদের বাস্তব উদাহরণ 3। সো আমরা মনে হয় সবাই ক্লিয়ার হয়েছি, তাই না? সবাই ক্লিয়ার হয়েছি। সবাই বলেন তো, লিনিয়ার টাইমটা সবাই বুঝছেন না? বাস্তব উদাহরণ কোডে কেমনে হচ্ছে, আর আবার ওই যে আমাদের ইয়াতে কেমনে হচ্ছে, বুয়েট ভর্তি পরীক্ষায় এরকম আসে। হ্যাঁ, যে কিভাবে আমরা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাবো, বাস্তব উদাহরণ দিয়ে বুঝাবো, এরকম আসে আর কি। সো সবাইকে আমরা এই পর্যন্ত ক্লিয়ার? এভরিবডি প্লিজ আমার অ্যান্সারটা, আমার কোশ্চেনের অ্যান্সারটা একটু দেন, সবাই আমরা বুঝছি কিনা। হ্যাঁ, আচ্ছা, শুভ বাক্সি বুঝছে, ভেরি গুড। হ্যাঁ, সাদিয়া তুমি বুঝছো আপু। তারপরে অনন্যা ইসলাম, মামুন ভাই, সঞ্জিদা কান্তা, আপনারা সবাই বুঝছেন। হ্যাঁ, এই যে এই ফ্যাক্টরটা যে কিভাবে বিগ অফ এন হলো আর কি। হ্যাঁ, ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। ইয়াস, সুনন্যা বিশ্বাস, ঠিক আছে। রোমান, থ্যাংক ইউ। ওকে ফাইন, বুঝছেন, ভেরি গুড। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। ওকে, দ্য নেক্সট থিং ইজ দ্যাট, আচ্ছা আমরা এখন পড়াবো কোয়াড্রেটিক টাইম। কোয়াড্রেটিক টাইম অর্থাৎ এন স্কোয়ার কোয়াড্রেটিক টাইম। হ্যাঁ, তো উদাহরণ কি? উদাহরণ কোয়াড্রেটিক উদাহরণ হলো বাবল সর্ট। সবাই একটু এটা মনে রাখবেন যে আমি কোয়াড্রেটিকে বাবল সর্ট লিখছি। পরীক্ষায় যদি এন স্কোয়ার আসে তাহলে ইজিলি আমরা বাবল সর্ট লিখে দিতে পারবো। হ্যাঁ, তারপর কি? সিলেকশন সর্ট, তারপর কি? ইনসারশন সর্ট। সো এই ফ্যাক্টরগুলো কি? আমার বিগ অফ এন স্কোয়ার। সো আমরা দেখবো এখন কিভাবে বিগ অফ এন স্কোয়ার আসে। সো এগুলো কিভাবে বিগ অফ এন স্কোয়ার আসে এগুলো কিন্তু আপনারা বুঝবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এখন আমরা বিগ অফ এন স্কোয়ার একটা প্রবলেম এখনই দেখবো। যদি আমরা দেখি তবেই আমরা ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, তাহলে চলে আসি বাস্তব উদাহরণ 1। বাস্তব উদাহরণ বলতে মানে কোড স্ন্যাপ, মানে একটা কোড ধরেন স্ন্যাপ নিয়ে আমি করাচ্ছি আর কি। হ্যাঁ, i = 0, i <n, i++, আরটাতে কি আছে? ফর লুপ j = 0, j <n, j++, তারপর এখানে আছে কি? স্টেটমেন্ট। হ্যাঁ, এটা একটা সি কোড, এটা একটা সি কোড। হ্যাঁ, সেটাকে আমরা এখন দেখবো। ওকে, সো সবাই একটু ভালো মতো খেয়াল করবো, খুবই ইম্পর্টেন্ট ব্যাপারটা। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। সো এটা পরীক্ষায় অনেকবার আসছে। সো আমরা একটু এটা দেখবো। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, এই যে বেচারা কয়বার চলবে? আমি তো একটু আগে দেখাইছি, সে চলবে n+1 টাইম। আর এই বেচারা সে কতবার চলবে সেটাতে আমরা আসবো। আচ্ছা, এই বেচারা সত্য হবে কতবারের জন্য?
এটা আমি লাল কালিতে দেই, এই লুপটা এখানে আসি, হ্যাঁ, সত্য হবে এই ওয়ান কি মিথ্যা হওয়ার জন্য, তাই না? সত্য হবে n টাইমস। তাইলে এই লুপটা যতবার ঘুরবে ও কি করবে, n ইন্টু অতবার আরে ঘুরাবে না, n ইন্টু এতবার আরে ঘুরাবে। তার মানে এই লুপটা ঘুরবে কতবার, এইটার জন্য আমি পাবো n ইন্টু ও নিজে ঘুরবে, n প্লাস ওয়ান টাইমস। তাইলে এ ঘুরবে হলো আমার n টাইমস, আর ওরে ঘুরাইবে, ও নিজে ঘুরবে n প্লাস ওয়ান টাইম। আর এই বেচারার জন্য এই সেকেন্ড লুপটা, ইনার লুপটা ঘুরবে কতটা, এর জন্য তো এ ঘুরবে, তাই না? সো এ যদি n বার সত্য হয়, ও যদি সত্য হয় n টাইমস, আর এ যদি ঘুরে n প্লাস ওয়ান টাইম, তাহলে ওরে ঘুরাবে আসলে n ইন্টু n প্লাস ওয়ান টাইম। এই জিনিসটাকে আমরা বুঝছি? সবাই বলেন তো এই জিনিসটা আমরা বুঝছি কিনা, যে n ইন্টু n প্লাস ওয়ান টাইম সেকেন্ড লুপটা যে ঘুরবে, এই জিনিসটা কি বুঝছি সবাই? একটু কমেন্ট করেন যে সেকেন্ড লুপটা যে n ইন্টু n টাইমস ঘুরবে সেটা আমরা বুঝছি কিনা, একটু সবাই কমেন্টে জানান। হ্যাঁ, ইয়েস, ভেরি গুড। মনিরুল ইসলাম মনির, n ইন্টু n প্লাস ওয়ান টাইম, খুবই ভালো। মিসবাউল আলম n মাইনাস ওয়ান হবে না ভাই, কারণ এটা তো আমার একটু আগে দেখছি যে এই লুপটা ঘুরবে হলো n প্লাস ওয়ান টাইম, আর ওরে ঘুরাবে, এর কারণে ও ঘুরবে n ইন্টু n প্লাস ওয়ান টাইম। ঠিক আছে, আচ্ছা, এবার আসি স্টেটমেন্ট। এটা হলো মেইন কাহিনী। দেখেন, এ সত্য হবে কতবার, এই লুপ আরে দূর, এই লুপ সত্য হবে n টাইমস। তাইলে এই স্টেটমেন্ট ঘুরবে কতবার, এই যে এইটা যতবার সত্য হবে ইনটু যতবার ও আর ঘুরাবে, তাহলে এই স্টেটমেন্ট ঘুরবে কত, n ইনটু n টাইমস। কেন, এই লুপটা সত্য হবে n টাইমস, আর এই লুপটা ঘুরবে, নিজে ঘুরবে, এটার জন্য আরো n টাইমস। তাহলে কতবার ঘুরবে, n ইনটু n টাইমস। তাহলে টোটাল কি পাইলাম, প্রথমটা n ইনটু n প্লাস ওয়ান প্লাস, সরি, এটা তো হবে না। প্রথমটা পাইলাম n প্লাস ওয়ান, পরেরটা পাইলাম n ইন্টু n প্লাস ওয়ান প্লাস স্টেটমেন্ট ঘুরবে n ইন্টু n টাইমস। তাহলে কত পাইলাম আমরা, n প্লাস ওয়ান, দাঁড়ান একটু ছোট করে দিই, তাহলে কত পাইলাম, n প্লাস ওয়ান প্লাস n স্কোয়ার প্লাস n প্লাস n স্কোয়ার, তাইলে 2n স্কোয়ার প্লাস 2n প্লাস ওয়ান। তাইলে যদি এরকম আসে, যদি এমন হয়, তবে ম্যাক্সিমাম চলক নিতে হবে, তার মানে n স্কোয়ার কি ম্যাক্সিমাম চলক না, তাহলে এটা আমি পাবো বিগ ও অফ n স্কোয়ার। তাহলে আমি কি পাবো, বিগ ও অফ n স্কোয়ার। এখন সবার কাছে আমার প্রশ্ন, সবাই বুঝছেন কিনা ভাই, একটু সবাই বুঝছেন কিনা একটু কমেন্ট করে জানান। সবাই ক্লিয়ার না? সবাই ক্লিয়ার হলে আমি নেক্সট